মেডিসার্কিট মেগা সপ্তাহের চতুর্থ লাইভ ক্লাসে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি, জাকিয়া সুলতানা ইমা। আজকে আমরা আলোচনা করব রক্ত সঞ্চালনের পার্ট 4 নিয়ে। গত 3 পর্বে আমরা আলোচনা করেছি রক্তরস, রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা। আজকে আমরা আলোচনা করব অনুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটিলেট। এই যে প্লেটিলেট বলছি, থ্রম্বোসাইট বলছি, অনুচক্রিকা বলছি, কেন এগুলাকে এত নামে ডাকা হচ্ছে? এগুলোর তো অবশ্যই রিজন আছে, শুধু শুধু তো নাম রাখা হয়নি। তোমার আমার যখন নাম রাখা হয়েছে তখনও কিন্তু আমাদেরকে কোনো না কোনো রিজনের ভিত্তিতেই নাম রাখা হয়েছে। হয়তো তোমার বাবা মার সঙ্গে মিল রেখে তোমার নাম রাখা হয়েছে, অথবা তোমার বড় বোন বা বড় ভাইয়ের সঙ্গে মিল রেখে তোমার নাম রাখা হয়েছে। আবার অনেকদের কাজিনদের সাথে অনেক মিল থাকে, কাজিনদের সাথে মিল রেখেও কিন্তু নাম রাখা হয়ে থাকে। চলো আজকে আমরা দেরি না করে আমাদের মূল ক্লাসে ফিরে যাই। আজকে আমরা পড়ব রক্ত সঞ্চালনের অনুচক্রিকা। আজকে আমরা অনুচক্রিকা নিয়ে আলোচনা করব। অনুচক্রিকার আরেকটা নাম কি বলছি আমরা? প্লেটিলেট। আরেকটা নাম কি বলছি আমরা? থ্রম্বোসাইট। প্লেটিলেট কেন বলা হয়ে থাকে? এটা আমাদের যে প্লেটিলেট প্লাগ আছে, প্লেটিলেট প্লাগ যখন আমরা রক্ততঞ্চন বা রক্ত জমাট পড়ব তখন আমরা পড়ব সে কি করে, প্লেটিলেট প্লাগ সৃষ্টির মাধ্যমে সে আমাদের রক্ত জমাট বাঁধায়। আর যদি আমরা বলি থ্রম্বোসাইট, এটা কি আমরা যদি থ্রম্বোসাইট ওয়ার্ডটা আসছে গ্রিক শব্দ থেকে। কোথা থেকে আসছে? গ্রিক শব্দ থেকে আমাদের থ্রম্বোসাইট এসেছে। কোথা থেকে এসেছে? থ্রম্বোসাইট শব্দটা এসেছে আমাদের গ্রিক ওয়ার্ড থেকে। গ্রিক ওয়ার্ড থেকে আমাদের থ্রম্বোসাইট শব্দটা এসেছে। গ্রিক শব্দ থেকে আমাদের কি আসছে? গ্রিক শব্দ থেকে আমাদের থ্রম্বোসাইট শব্দটা আসছে। এই যে থ্রম্বোসাইট আছে না, এই থ্রম্বোসাইট আমাদের থ্রম্বাস প্লাস কাইটোস। কাইটোস থেকে এই সাইট আসে, কাইটোস। থ্রম্বাস মানে জমাট বাঁধা রক্ত, জমাট বাঁধা রক্ত। থ্রম্বাস মানে কি? জমাট বাঁধা রক্ত। আর কাইটোস মানে কোষ। তাহলে থ্রম্বোসাইট অর্থ কি দাঁড়ালো? থ্রম্বোসাইট অর্থ দাঁড়ালো থ্রম্বোসাইট অর্থ দাঁড়ালো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যে কোষ বা সাহায্যকারী কোষ, সাহায্যকারী কোষ। তাহলে থ্রম্বাস অর্থ কি? থ্রম্বাস অর্থ রক্ত জমাট বাঁধা বা জমাট বাঁধা রক্ত, সাহায্যকারী কোষ, জমাট বাঁধা রক্ত। আর কাইটোস মানে কি? কাইটোস মানে কোষ। তাইলে থ্রম্বোসাইট অর্থ রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী কোষকে আমরা থ্রম্বোসাইট বলে থাকি। আজকে আমরা সেই থ্রম্বোসাইট বা অনুচক্রিকা নিয়ে পড়ব। বুঝতে পেরেছ? অনুচক্রিকা বা প্লেটিলেট বা থ্রম্বোসাইটটা কোথা থেকে আসছে? থ্রম্বোসাইটটা আমাদের গ্রিক ওয়ার্ড। কোথা থেকে আসছে? এটা গ্রিক শব্দ। এটা আমাদের একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ আমাদের থ্রম্বোসাইট। থ্রম্বাস অর্থ জমাট বাঁধা রক্ত, আর কাইটোস অর্থ কোষ। এই জমাট বাঁধা রক্ত আর কোষ মিলে কি? রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী কোষ। এই রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী কোষ থেকেই আমাদের থ্রম্বোসাইট কথাটার উৎপত্তি হয়েছে। ঠিক আছে? অনুচক্রিকা বা প্লেটিলেট আমরা কি পড়েছিলাম? অনুচক্রিকা বা প্লেটিলেট, দেখো আমরা কিন্তু যখন ডব্লিউবিসি পড়ি, তারপর আরবিসি পড়ি, তাদের কি ছিল? একটা আকার ছিল না? একটা আকার ছিল। সবচেয়ে ক্ষুদ্র রক্তকণিকা, তোমাকে যদি বলা হয় সবচেয়ে ক্ষুদ্র রক্তকণিকা কোনটা? ক্ষুদ্র রক্তকণিকা আমাদের এই অনুচক্রিকা। ক্ষুদ্র রক্তকণিকাই আমাদের কি? অনুচক্রিকা বা প্লেটিলেট বা থ্রম্বোসাইট আমাদের সবচেয়ে ক্ষুদ্র রক্তকণিকা। অনুচক্রিকা কেন সে ক্ষুদ্র? কিভাবে সে তৈরি হয়? আমাদের কি থাকে? স্টেম কোষ থেকে। আমরা তো জানি রক্তকণিকাগুলো স্টেম সেল থেকে, অস্থিমজ্জার স্টেম সেল থেকে, লাল অস্থিমজ্জার স্টেম কোষ বা স্টেম সেল থেকে তৈরি হয়।
তোমরা হয়তো অনেকেই চিন্তায় থাকো যে আপু স্টেম কোষ কি, স্টেম সেল কি। স্টেম সেলটা হচ্ছে স্টেম কোষ। স্টেম কোষটা হচ্ছে এমন এক ধরনের কোষ যে কোষ হচ্ছে বিভিন্ন কোষে রূপান্তরিত হতে পারে, বিভিন্ন কোষে রূপান্তরিত হতে পারে, নিজে স্ববিভাজিত হতে পারে, সাথে হচ্ছে সে বিভিন্ন কোষে রূপান্তরিত হতে পারে, তার থেকে হচ্ছে বিভিন্ন কোষে রূপান্তরিত, বিভিন্ন কোষে রূপান্তরিত 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 হতে পারে, রূপান্তরিত হতে পারে, রূপান্তরিত হতে পারে। যে কোষ বিভিন্ন কোষে রূপান্তরিত হতে পারে সেটাই হচ্ছে আমাদের কি স্টেম সেল বা স্টেম কোষ। বিভিন্ন কোষে রূপান্তরিত হতে পারে। এই দেখো স্টেম কোষ থেকে আমরা লোহিত রক্তকণিকা পাচ্ছি, শ্বেত রক্তকণিকা পাচ্ছি, এখন অণুচক্রিকাও পাবো। স্টেম কোষের মধ্যে একটা কোষ থাকে হচ্ছে তোমার মেগা ক্যারিওসাইট। কি থাকে? মেগা ক্যারিওসাইট। এই মেগা ক্যারিওসাইটের হচ্ছে তোমার এরকম কি থাকে, বড় বড় হচ্ছে লম্বা লম্বা হচ্ছে বড় একটা, সে কিন্তু বিশাল বড় একটা কোষ। এটার নাম হচ্ছে আমাদের সেই মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওসাইটের হচ্ছে ভিতরে একটা বড় একটা নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াস। এই মেগা ক্যারিওসাইটটা যেহেতু সাইজে অনেক বড়, কি এটা মেগা ক্যারিওসাইট, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওসাইট। এই মেগা ক্যারিওসাইটটা কি হয়, সে হচ্ছে বিশাল বড় বড় কোষ। মেগা মানে কি? মেগা মানে হচ্ছে আমাদের বড়, মেগা মানে হচ্ছে বড়। আর ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন অর্থ কি? ক্যারিয়ন অর্থ হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ক্যারিয়ন অর্থ কি? ক্যারিয়ন অর্থ হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর সাইট আসছে হচ্ছে কাইটোস থেকে। কাইটোস শব্দের হচ্ছে কোষ। কাইটোস শব্দের অর্থ কি? কোষ। তাহলে বড় নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। এখানে যে নিউক্লিয়াসটা থাকে সেটা অনেক বড় হয়, নিউক্লিয়াসটা কি থাকে? অনেক বড় হয়। এটা কি করতে পারে না, এটা হচ্ছে আমাদের যে এটা যে আমাদের অস্থিমজ্জা যে আছে না, সেই অস্থিমজ্জা যে স্টেম সেল, সেই স্টেম সেল থেকে হচ্ছে সে বের হতে পারে না। বের না হওয়ার কারণে সে কি করে, এই যে ঘনপথগুলো আছে না, সেই ঘনপথগুলো হচ্ছে এই যে রক্তবাহিকা, এদিকে হচ্ছে তোমার রেড পেন দিয়ে দেখাই, এদিকে হচ্ছে তোমার কি রক্তবাহিকা, সে রক্তবাহিকাতে কি করে, তার যে যে আঙ্গুলের মতো যে অবিক্ষেপগুলো আছে, সে আঙ্গুলের মতো অবিক্ষেপগুলা সে হচ্ছে রক্তবাহিকার মধ্যে বের করে দেয়। তখন কি হয়, যে রক্ত প্রবাহিত হয় তার স্রোতে এগুলো হচ্ছে ভেঙে ভেঙে যায়। এগুলো হচ্ছে আমাদের কি হয়, এগুলো হচ্ছে ভেঙে ভেঙে যায়। এগুলো হচ্ছে আমাদের এই যে ভেঙে ভেঙে যায়, এগুলো হচ্ছে ভেঙে ভেঙে যায়। এই যে ভেঙে ভেঙে যায়, ভেঙে ভেঙে যায়, এই যে এগুলো হচ্ছে আমাদের কি হয়, এগুলো হচ্ছে ভেঙে ভেঙে যায়। এরকম আমাদের কি তৈরি হয়, এরকম হচ্ছে আমাদের ভগ্নাংশ তৈরি হয়, কোষ ভগ্নাংশ তৈরি হয়। এই যে কোষ ভগ্নাংশগুলো তৈরি হচ্ছে না, এই কোষ ভগ্নাংশগুলোই হচ্ছে আমাদের অণুচক্রিকা। এই কোষ ভগ্নাংশগুলোকে আমরা কি বলি, কোষ ভগ্নাংশগুলোকে আমরা অণুচক্রিকা বলে থাকি। এই কোষ ভগ্নাংশগুলাই কি, এই কোষ ভগ্নাংশগুলাই হচ্ছে আমাদের অণুচক্রিকা। এই কোষ ভগ্নাংশগুলাই হচ্ছে অণুচক্রিকা। কোষ ভগ্নাংশ যে আছে, সেই কোষ ভগ্নাংশগুলাই হচ্ছে আমাদের কি, অণুচক্রিকা। বুঝতে পেরেছ অণুচক্রিকা কিভাবে তৈরি হয়? অণুচক্রিকা হচ্ছে এই কোষ ভগ্নাংশ। তাইলে আমরা যদি অণুচক্রিকা সম্পর্কে কিছু বৈশিষ্ট্য বলি, অণুচক্রিকার কিছু বৈশিষ্ট্য যদি আমরা বলি, সব কিছুরই তো আমরা বৈশিষ্ট্য জেনে আসছি না, তাহলে অণুচক্রিকা কেন বাদ পড়বে? অণুচক্রিয়া বৈশিষ্ট্য বলি সেটা কি, সেটা হচ্ছে ক্ষুদ্র, সবচেয়ে ক্ষুদ্র। সেটা কি? সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে হচ্ছে ক্ষুদ্র। এখন তোমরা ছবিতে তো দেখলাম, ছবি আঁকায় দেখাইলাম, এখানে কি নিউক্লিয়াস ছিল? এই যে ছবিটা আবার দেখো, এখানে কি নিউক্লিয়াস ছিল? বলো, নিউক্লিয়াস কি আসছে? এই যে কোষ ভগ্নাংশগুলোতে নিউক্লিয়াস আসছে? আসেনি কিন্তু। তার মানে কি তার মধ্যে নিউক্লিয়াস থাকবে না? কখনোই হচ্ছে তার মধ্যে নিউক্লিয়াস থাকে না। এটা কি? এটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে সবচেয়ে ক্ষুদ্র রক্তকণিকা, সবচেয়ে ক্ষুদ্র রক্তকণিকা। আমাদের যে অণুচক্রিকা বা প্লেটিলেট আছে, সবচেয়ে ক্ষুদ্র রক্তকণিকা হচ্ছে আমাদের সেই অণুচক্রিকা বা প্লেটিলেট। এবং যদি আমি আরেকটু বলি, সেটা কি, সেখানে কি থাকবে, এটা হচ্ছে আমাদের কোষ ভগ্নাংশ। এটা কি? কোষ ভগ্নাংশ। এটা কি? এটা হচ্ছে এক ধরনের কোষ ভগ্নাংশ। কোন কোষ থেকে আসছে? কোন কোষের ভগ্নাংশ? সেটা হচ্ছে আমাদের মেগা ক্যারিওসাইট কোষের ভগ্নাংশ। কোন কোষের ভগ্নাংশ? মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওসাইট, মেগা ক্যারিওসাইট কোষের ভগ্নাংশ। কোন কোষের ভগ্নাংশ? মেগা ক্যারিওসাইট কোষের ভগ্নাংশ। এই যে এটার কোনো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না। তাহলে রক্তকণিকার মধ্যে একমাত্র কোন রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে? সেটা শুধুমাত্র শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এখানে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না, আমাদের নিউক্লিয়াস থাকে না। এখানে কোনো ধরনের হচ্ছে আমাদের কি থাকে না, কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না, কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না, কখনোই হচ্ছে তাদের নিউক্লিয়াস থাকে না। হচ্ছে তাদের আয়ুষ্কাল কত?
আয়ুষ্কাল হচ্ছে আমাদের আয়ুষ্কাল। আয়ুষ্কাল হচ্ছে তোমার কত? আয়ুষ্কাল হচ্ছে 9 থেকে 15 দিন, 5 থেকে 9 দিন, সরি 5 থেকে 9 দিন, 5 থেকে 9 দিন। তাদের আয়ুষ্কাল কত? তাদের আয়ুষ্কাল হচ্ছে আমাদের 5 থেকে 9 দিন। তাদের আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল হচ্ছে আমাদের 5 থেকে 9 দিন। 5 থেকে 9 দিন। পরিমাণ, পরিমাণ কত? পরিমাণ কতটুকু? পরিমাণ হচ্ছে তোমার 1.5 লক্ষ থেকে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ, 1.5 লক্ষ থেকে 4 লক্ষ। এগুলো কিন্তু খেয়াল করবা, তোমাকে যখন আমি কোয়েশ্চেন দিব তখন আমি 1.5 লক্ষ লিখবো না, আমি লিখবো এভাবে 1 2 3 4 5 6 এভাবে লিখবো। এভাবে লিখে তোমাকে আমি একটা সংখ্যা কমাই দিব, এই যে এইভাবে একটা সংখ্যা কমাই দিব, তখন তুমি খেয়াল করবা না, তুমি এটা আনসার করবা। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে ট্রিক্স। এগুলো হচ্ছে যে স্টুডেন্টটা হচ্ছে সিরিয়াস কিনা, সে সিরিয়াস কিনা সেটা বুঝে ট্রিক্স হচ্ছে এটা। তুমি প্রশ্ন ভালো করে পড়ো কিনা, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু হচ্ছে বুঝতে হবে, প্রশ্ন করে ভালোভাবে খেয়াল করতে হবে, প্রশ্ন ভালোভাবে খেয়াল করতে হবে। পরিমাণ কত? 1.5 লক্ষ থেকে হচ্ছে আমাদের 4 লক্ষ। পরিমাণ কত? 1.5 লক্ষ থেকে 4 লক্ষ। যদি আমরা একটু উৎপত্তি সম্পর্কে আলোচনা করি, উৎপত্তি উৎপত্তি শেষ হলে কোথা থেকে উৎপত্তি হয়, উৎপত্তি সম্পর্কে যদি আলোচনা করি, আমাদের যে স্টেম কোষ আছে না, যে উৎপত্তি সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, উৎপত্তি উৎপত্তি এই যে স্টেম সেল, কোথা থেকে? স্টেম সেল। স্টেম সেল থেকে কি হবে? স্টেম সেল থেকে হচ্ছে তৈরি করবে, স্টেম সেল থেকে কি তৈরি করবে? মেগা ক্যারিওব্লাস্ট। মেগা ক্যারিওব্লাস্ট, মেগা ক্যারিওব্লাস্ট। এটা হচ্ছে তোমার এখানে, এখানে হচ্ছে না, এটা আমি আসলে নিচে লিখি, হ্যাঁ অপর পৃষ্ঠায় লিখি। এটা মুছে দিই। এটুকু পর্যন্ত বুঝতে পেরেছ যা যা পড়াইলাম? দেখো তার উৎপত্তিটা একটু আলোচনা করি। অন্য একটা কালার নেই। তার উৎপত্তি, উৎপত্তি কিভাবে সে হচ্ছে উৎপত্তি হচ্ছে? প্রথমে কি বললাম? স্টেম সেল। এই যে আমাদের স্টেম কোষ, এই স্টেম কোষ থেকে কি তৈরি হইলো? একটা অপরিণত কোষ তৈরি হইলো। তার নাম কি দিলাম আমরা? মেগা ক্যারিওব্লাস্ট। মেগা ক্যারিওব্লাস্ট। ব্লাস্ট মানেই হচ্ছে অপরিণত কোষ। সেই মেগা ক্যারিওব্লাস্ট থেকে কি তৈরি হবে? মেগা ক্যারিওসাইট। কি তৈরি হবে? মেগা ক্যারিওসাইট। সেই মেগা ক্যারিওসাইটের ভগ্নাংশ, যে আমি দেখাইলাম এই ছবিতে কিভাবে হচ্ছে ভাঙলো, মেগা ক্যারিওসাইট কোষ থেকে হচ্ছে কিভাবে ভেঙে ভগ্নাংশ তৈরি হইলো, সেই মেগা ক্যারিওসাইট থেকে হচ্ছে সে ভেঙে ভেঙে আমাদের কোষ ভগ্নাংশ রূপে অণুচক্রিকা বা প্লেটিলেট তৈরি হয়। কি তৈরি হয়? অণুচক্রিকা বা প্লেটিলেট তৈরি হয়। বুঝতে পেরেছো? তারপর দেখো আমাদের এই যে কি বললাম আমি, স্টেম কোষ আছে আমাদের, সেই স্টেম কোষে দেখো কি বললাম, এই যে স্টেম কোষ আছে, সেই স্টেম কোষ থেকে হচ্ছে একটা মেগা ক্যারিওব্লাস্ট নামক একটা কোষ তৈরি হয়। ব্লাস্ট মানেই হচ্ছে আমাদের কি? অপরিণত কোষ। ব্লাস্ট মানে কি? ব্লাস্ট মানেই হচ্ছে আমাদের কি? অপরিণত কোষ। সেই মেগা ক্যারিওব্লাস্টটা হচ্ছে পরিণত হয়ে মেগা ক্যারিওসাইট ফরমেশন করলো। সাইট মানে হচ্ছে পরিণত কোষ। সেই মেগা ক্যারিওসাইট থেকে আমাদের অণুচক্রিকা তৈরি হইলো। মেগা ক্যারিওসাইটের ভগ্নাংশ হচ্ছে আমাদের কি? অণুচক্রিকা। কিভাবে ভগ্নাংশ হয় সেটা কিন্তু আমি অলরেডি বলেছি। এখন এই যে মেগা ক্যারিওসাইট থেকে কি তৈরি হচ্ছে? অণুচক্রিকা তৈরি হচ্ছে। সেই জন্য আমরা অণুচক্রিকা তৈরির প্রক্রিয়াকে, অণুচক্রিকা তৈরির প্রক্রিয়া, তোমরা তার আগে আমাকে বলো চক্রিকা, যে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলেছিলাম? লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলেছিলাম? লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলেছিলাম? অণুচক্রিকা তৈরির প্রক্রিয়াকে কি বলা যায় বলো তো? কি বলা যায় এই অনুসারে? মেগা ক্যারিওপয়েসিস বলা হয়। মেগা ক্যারিওপয়েসিস। যেহেতু মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হচ্ছে, এই জন্য এটাকে মেগা ক্যারিওপয়েসিস বলা হয়। মেগা ক্যারিওপয়েসিস বলা হয়। পয়েসিস, যেহেতু লোহিত রক্তকণিকা তৈরি মানেই হচ্ছে পয়েসিস, আর অন্য ক্ষেত্রে কি হবে? জেনেসিস। এটা কি বলা হয়? মেগা ক্যারিওপয়েসিস বলা হয়ে থাকে। অণুচক্রিকা তৈরির প্রক্রিয়াকে মেগা ক্যারিওপয়েসিস বলা হয়ে থাকে। যেহেতু সে উৎপত্তি হইলো, মানে তার হচ্ছে তৈরি হইলো, তাহলে সে ধ্বংস হবে।
যার উৎপত্তি আছে তার কি আছে, বিনাশ আছে। সে ধ্বংস হবে, সে ধ্বংস হবে কোথায়, সে ধ্বংস হবে, সে কোথায় আসলে ধ্বংস হবে, তার ধ্বংস হবে হচ্ছে আমাদের ধ্বংস, ধ্বংস কোথায় হবে, ধ্বংস হবে সে হচ্ছে যকৃৎ ও প্লীহা, যকৃৎ ও প্লীহার ম্যাক্রোফেজে, যকৃৎ ও প্লীহার ম্যাক্রোফেজ দ্বারা হচ্ছে আমাদের কি হবে, সে হচ্ছে ধ্বংস হবে, যকৃৎ এবং প্লীহার ম্যাক্রোফেজে হচ্ছে সে ধ্বংস হবে। এখন আমাকে বলো যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয়ে থাকে, প্লীহার ম্যাক্রোফেজকে কি বলা হয়ে থাকে, দেখি আমার ভালো বাচ্চা কারা কারা আছে। যকৃৎ এবং প্লীহার ম্যাক্রোফেজ দ্বারা হচ্ছে সে ধ্বংস হয়ে থাকে। আমাদের প্রতিদিন কি পরিমাণ হচ্ছে অণুচক্রিকা তৈরি হয়, প্রতিদিন কি পরিমাণ অণুচক্রিকা তৈরি হচ্ছে, প্রতিদিন এক এক বই এক এক ইনফো দেওয়া থাকে। রেঞ্জে মানবদেহ যেহেতু রেঞ্জ হলে ভালো, হ্যাঁ, প্রতিদিন হচ্ছে প্রতিদিন প্রতিদিন 100 থেকে দিন, প্রতিদিন 100 থেকে 200 বিলিয়ন, 100 থেকে 200 বিলিয়ন প্লেটিলেট, পিটি মানে প্লেটিলেট হচ্ছে কি হয়, লোহিত রক্তকণিকায় মানে সরি প্লেটিলেট হচ্ছে রক্তে মিশে যায়, প্লেটিলেট উৎপন্ন হয় বলতে পারো, উৎপন্ন হয় প্রতিদিন হচ্ছে 100 থেকে 200 বিলিয়ন। যদি আসে তোমার একটা রেঞ্জে আসে সেক্ষেত্রে কি দিবা, সেই ক্ষেত্রে 200 দিবা, কি দিবা 200, যে প্রতিদিন হচ্ছে 100 থেকে 200 বিলিয়ন প্লেটিলেট উৎপন্ন হয়। যদি একটা নাম্বার আসে সেক্ষেত্রে হচ্ছে 200 দিবে, ফিক্সড নাম্বার আসলে 200 দিতে হবে, ঠিক আছে। ফিক্সড নাম্বার আসলে কত দিতে হবে, ফিক্সড নাম্বার আসলে হচ্ছে আমাদের 200 দিতে হবে। প্লেটিলেট সম্পর্কে এইটুকুই কথাবার্তা, প্লেটিলেট সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানার নেই। তারপর আসো আমরা হচ্ছে প্লেটিলেটের কাজ জানি, যে আমাদের প্লেটিলেট এই করে, প্লেটিলেটের কাজ আসলে কি জিনিস, কাজ কি, তার কাজ কি কি কাজ আছে, সে কি কি ইম্পর্টেন্ট কাজ করে। আমরা ছোট সময় পড়ে আসছি না, অণুচক্রিকা কি করে, অণুচক্রিকা কি করে বলো, অণুচক্রিকা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এক নম্বর কাজই হচ্ছে সে কি করে, রক্ত তঞ্চন। এখন যেহেতু তুমি একটু বড় ক্লাসে উঠেছো এই জন্য জমাট শব্দটা বাদ দিয়ে তঞ্চনে কনভার্ট করছো, তঞ্চন আর জমাট সেম কথা, রক্ত তঞ্চনে সাহায্য করে, সে কি করে, রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্ত তঞ্চনে সাহায্য করে, কি করে সে রক্ত তঞ্চনে সাহায্য করে। তারপর কি করে সে ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে, সে কি করে, রক্ত জমাট বাঁধানোর জন্য বিভিন্ন ফ্যাক্টরের দরকার হয়, সেগুলোকে আমরা ক্লটিং ফ্যাক্টর বলি, কি বলি, ক্লটিং ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধার জন্য বিভিন্ন ফ্যাক্টরের দরকার হয়, সেগুলোকে আমরা ক্লটিং বলি, ক্লট মানে জমাট বাঁধা। তো ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে, কি করে, ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে, ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে, ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে, কেউ কি করে, রক্ততঞ্চনে সাহায্য করে, ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে, ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে, ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। তারপর কি করে, এই যে আমাদের যে রক্তবাহিকা, এটা কি আমাদের রক্তবাহিকা, যদি আমাদের আমাদের যখন হাত কেটে যায় বা যে কোনো অংশ কেটে যায় কি হয়, আমাদের রক্তবাহিকা আসলে ক্ষতিগ্রস্ত হয়। এই যে রক্তবাহিকা কেটে গেল বা ক্ষতিগ্রস্ত হলো, সেখানে আমাদের কি আছে, এইখানে একটা আবরণী আছে, আমরা আবরণী টিস্যু পড়ছি না, এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যু, এক ধরনের আবরণী টিস্যু আছে, সেই আবরণী টিস্যুর নাম কি, এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম বা এন্ডোথেলিয়াল টিস্যু, এন্ডোথেলিয়াল টিস্যু, এন্ডোথেলিয়াল বা এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম। এই যে এন্ডোথেলিয়াম আছে এটা কি, এটা হচ্ছে এক ধরনের আবরণ টিস্যু, সেটা হচ্ছে সিম্পল, আমরা কিন্তু আবরণ টিস্যু ক্লাসিফিকেশন পড়ে আসছি ছোট ক্লাসে, সিম্পল, স্কোয়ামাস, স্কোয়ামাস, এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা হচ্ছে এন্ডোথেলিয়ামটা কি, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু, ঠিক আছে। এটা একটা তুমি সহজ ভাষায় মনে রাখো, এটা একটা আবরণী টিস্যু। যে এন্ডোথেলিয়ামটা কি হয়, এন্ডোথেলিয়ামটা হচ্ছে আমাদের কি হয়, এন্ডোথেলিয়ামটা হচ্ছে আমাদের ওপেন হয়ে যায়, এক্সপোজড হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, সেই এন্ডোথেলিয়ামটা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমাদের অণুচক্রিকা কি করে, এই অণুচক্রিকা হচ্ছে আমাদের যে এন্ডোথেলিয়ামটা যে ক্ষতিগ্রস্ত হইল না, সে এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হওয়াতে সে হচ্ছে কি করলো, এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হওয়াতে সে এন্ডোথেলিয়াম পুনর্গঠনে, এন্ডোথেলিয়াম
এন্ডোথেলিয়াম পুনর্গঠনে সে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। এন্ডোথেলিয়াম পুনর্গঠনে কি করে? গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। কি করে? গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টর মানে কি? বৃদ্ধি সহায়ক, মানে হচ্ছে তোমার যেটা ক্ষতস্থান পূরণ করবে সেটা গ্রোথ ফ্যাক্টর, বা কোনো জিনিসকে হচ্ছে সুন্দর করে তৈরি করবে, রিপেয়ার করবে, গ্রোথ ফ্যাক্টর সে হচ্ছে কি করে? ক্ষরণ করে, বৃদ্ধি করবে। গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। গ্রোথ ফ্যাক্টর কি করে? গ্রোথ ফ্যাক্টর হচ্ছে আমাদের ক্ষরণ করে। যে এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলো সে এন্ডোথেলিয়াম পুনর্গঠনে গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। কি করে? এন্ডোথেলিয়াম পুনর্গঠনে হচ্ছে আমাদের গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। এন্ডোথেলিয়াম পুনর্গঠনে গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। তারপর সে একটা কি করে? সে হচ্ছে আমাদের এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, সেটার নাম হচ্ছে আমাদের সেরাটোনিন। সেরাটোনিন আমি কিন্তু তোমাদের আরেকটা ক্লাসে বলে আসছিলাম না? সেরাটোনিন। সেরোটোনিন কি বলা হয়ে থাকে এটাকে? সেরোটোনিন। সেরোটোনিন। এই সেরোটোনিন কি করে? সেরোটোনিন নিঃসরণ করে বা ক্ষরণ করে। সেরোটোনিন নিঃসরণ করে। এই সেরোটোনিনের কাজ কি? এই যে সেরোটোনিন আছে সেটা কি করে? এই সেরোটোনিনটা হচ্ছে আমাদের রক্তনালী সংকুচন করে দেয়। যখন তোমার রক্তপাত হচ্ছে সেক্ষেত্রে যদি তোমার রক্তনালীটা প্রসারিত হয়ে যায়, এই হচ্ছে তোমার রক্তনালী। হ্যাঁ, এই হচ্ছে তোমার রক্তনালী। এটা হচ্ছে কি? তোমার রক্তনালী। এখন তোমার রক্তনালীতে হচ্ছে হাত কেটে গেল, রক্তপাত হচ্ছে না, এইভাবে গিয়ে তো ব্লিডিং হচ্ছে, তাই না? ব্লিডিং হচ্ছে। এখন তোমার এই রক্তনালীটা কি হলো? প্রসারিত হয়ে গেল। এইটুকুন ছিল, এখন এইটুকুন হয়ে গেছে। তাহলে কি রক্ত আরো বেশি বেশি যাইতে পারবে না? মানে কি রক্ত প্রবাহ আরো বেশি হয়ে যাবে, তোমার রক্তপাত আরো বেড়ে যাবে। এখন কি করা উচিত? সেটাকে সংকুচন করে দেওয়া উচিত, সংকুচিত করে দেওয়া উচিত, যাতে রক্ত তার মধ্যে দিয়ে না বের হতে পারে, তাই না? যাতে আমাদের বডি থেকে রক্ত বাইরে না বের হয়ে যেতে পারে। তার জন্য কি করা উচিত? সংকুচিত করা উচিত। এখন যদি তুমি প্রসারিত করে দাও, এই যেভাবে যদি তুমি তাকে প্রসারিত করে দাও, তাহলে কি হইল? প্রসারিত করলে কি হবে? প্রসারিত করলে কি হবে বলো? প্রসারিত করলে বেশি বেশি রক্ত যেতে পারবে না। এই জন্য আমরা কি করব? সংকুচিত করব। এই কাজটা কে করে থাকে? এই কাজটা হচ্ছে আমাদের সেই সেরোটোনিন মহাশয় করে থাকে। কি করে? সেরোটোনিনটা হচ্ছে আমাদের রক্তনালীটাকে কি করে দেয়? সংকুচিত করে দেয়। রক্তনালীটা সংকুচিত করে দেয়। আর এই সেরোটোনিন ক্ষরণের মতো মহৎ কাজ কে করে থাকে? মহৎ কাজটাই আমাদের করে হচ্ছে অনুচক্রিকা। কে করে? অনুচক্রিকা। সেরোটোনিন নিঃসরণ করে। এই সেরোটোনিন হচ্ছে আমাদের রক্তনালী সংকুচন করে, রক্তনালী সংকুচনে সাহায্য করে বা সংকুচন করে। রক্তনালী সংকুচনে হচ্ছে আমাদের সাহায্য করে। কে করে? সেরোটোনিন। এই সেরোটোনিন আছে না, ওর একটা সুন্দর নাম আছে। ওর কি আছে? ওর একটা সুন্দর নাম আছে। কি নাম? 5-HT। এটার মানে কি আপু? এটার মানে হচ্ছে 5-হাইড্রক্সি ট্রিপ্টামেন। 5-হাইড্রক্সি ট্রিপ্টোফ্যান। 5-হাইড্রক্সি ট্রিপ্টোফ্যান। এই সেরোটোনিনের আরেকটা নাম। এটা কি? সেরোটোনিনের আরেকটা অল্টারনেট নেম 5-হাইড্রক্সি ট্রিপ্টোফ্যান। 5-হাইড্রক্সি ট্রিপ্টোফ্যান। এটা হচ্ছে সেরোটোনিনের আরেকটা নাম, স্পেশাল নাম, তার একটা নাম। ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করলো, সে আরেকটা কাজ করে। কি কাজ করতে পারে সে? সে হচ্ছে তোমার আমাদের যে ফেগোসাইটোসিস আছে না, ফেগোসাইটোসিস আমরা কে করে পড়েছিলাম? ফেগোসাইটোসিস করে হচ্ছে শ্বেত রক্তকণিকা নিউট্রোফিল এবং মনোসাইট হচ্ছে ফেগোসাইটোসিস করে। আমাদের যে অনুচক্রিকা আছে সেও ফেগোসাইটোসিস করে। কিন্তু সে ফেগোসাইটোসিস করে কি? ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় সে হচ্ছে দুইটা জিনিস ধ্বংস করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় সে হচ্ছে কি করে? দুইটা জিনিস ধ্বংস করে। কি কি জিনিস ধ্বংস করে? সে হচ্ছে ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া ধ্বংস করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে। কি করে? ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া ধ্বংস করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া ধ্বংস করে। আমরা তো বললাম সে কি করে? আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাই না? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্রয়োজনে সে রক্ত বিগলনেও সাহায্য করে। বিগলন তো বুঝো, জমাটটাকে ভেঙে ফেলা। প্রয়োজনে যখন ধরো তোমার রক্ত জমাট বাঁধা হয়ে গেল, রক্ত জমাট বাঁধার পরে তোমার এখানে কি হইলো? আমাদের যে রিপেয়ারিং প্রসেস সম্পন্ন হয়ে তোমার রক্তনালীটা সুন্দর হয়ে গেল, মানে রক্তনালী আগের মতো হয়ে গেল, পুনর্গঠিত হয়ে গেল। তখন কি আর সেই জমাট থাকার দরকার আছে? দরকার তো নাই। তখন কি করবে? সে হচ্ছে রক্তনালী যে রক্ত জমাটটা ছিল সেটা
বিগলনে সাহায্য করে। কি করবে? সে হচ্ছে রক্ত বিগলনেও সাহায্য করে। জমাট রক্ত বিগলনেও সাহায্য করে। কি করে আমাদের? জমাট রক্ত প্রয়োজনে বিগলনেও সাহায্য করে। প্রয়োজনে বিগলনেও সাহায্য করে। বিগলনে ও সাহায্য করে। বুঝতে পেরেছ? সাহায্য করে। প্রয়োজনে জমাট রক্ত বিগলনেও সাহায্য করে। বুঝতে পেরেছ? এখন কোয়েশ্চেন হচ্ছে আপু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যদি কোয়েশ্চেনে আসে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কে করে, যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কে করে, তখন আমি কি করব? তুমি চোখ বন্ধ করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া দিবা হচ্ছে শ্বেত রক্তকণিকার মধ্যে যে নিউট্রোফিল আর মনোসাইট আছে তারা করে। কিন্তু যদি তোমাকে এরকম বলে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ভাইরাস আর ব্যাকটেরিয়া কে ধ্বংস করে, সেক্ষেত্রে তুমি অনুচক্রিকা আনসার করবা। বুঝতে পেরেছ? এগুলাই কিন্তু কনফিউশন ক্রিয়েট করবে এক্সাম হলে বা এক্সাম যখন আমি দেই তোমাদের কিন্তু এগুলাই কোয়েশ্চেন কনফিউশন ক্রিয়েট করে। বুঝতে পেরেছ? এগুলাই কিন্তু কনফিউশন ক্রিয়েট করে। আজকে এক স্টুডেন্ট বলতেছে যে আপু আপনি তো পড়াইছেন যে হচ্ছে রক্তরস আমাদের যে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে হচ্ছে রক্তরস, আবার হচ্ছে আরবিসি, দুইটাই হচ্ছে পড়াইছেন। এখন আমি কি আনসার দিব? আমি কিন্তু ক্লাসে তোমাদেরকে অসংখ্যবার বলেছি যে দুইটা যখন একসাথে আসবে তখন হচ্ছে রক্তরস বা প্লাজমা দিবা। রক্তরস বা প্লাজমা হচ্ছে মেইন বাইকার্বনেট বাফারের মাধ্যমে সে হচ্ছে কি করে আমাদের হচ্ছে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। আর হচ্ছে হিমোগ্লোবিন বা আরবিসি সেটা অল্প পরিমাণে হচ্ছে আমাদের ভারসাম্যটা রক্ষা করে। তো তোমরা যদি এইরকম করো তাহলে তো হবে না, ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। বুঝতে পেরেছ? সিরিয়াস হতে হবে, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আসলে কি দিবা? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আসলে অবশ্যই হচ্ছে কি দিবা? আমাদের লিম্ফোসাইট আর আমাদের যে নিউট্রোফিল আর মনোসাইট আছে সেটা হচ্ছে কি করে? ফ্যাগোসাইটোসিস করে। ঠিক আছে? ফ্যাগোসাইটোসিস কে করে? নিউট্রোফিল আর মনোসাইট। যদি তোমার হচ্ছে এরকম আসে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভাইরাস ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, সেই ক্ষেত্রে তুমি আমাদের অণুচক্রিকা দিবা। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। এইটা হচ্ছে আমার কাজ ছিল। এটা ছিল হচ্ছে আমাদের অণুচক্রিকার কাজ। এখন অণুচক্রিকা কি করে? রক্ত জমাটে সাহায্য করে। তো রক্ত জমাট বাঁধার মানে হচ্ছে আসো আমরা এখন রক্ত তঞ্চনে প্রবেশ করার আগে আরেকটু কিছু জেনে নিই। রক্ত জমাট বাঁধার আগে সে হচ্ছে একটা প্লেটিলেট প্লাগ ফরমেশন করে। কি করে? প্লেটিলেট প্লাগ। ধরো তোমার হাত কেটে গেল, হ্যাঁ তোমার হাত কেটে গেল, রক্ত পড়তেছে। এখন যদি এটা আমি আপাতত বন্ধ না করি, রিপেয়ারিং পরে হবে, হ্যাঁ রিপেয়ারিং প্রসেসটা পরে হবে। তোমাকে আগে কি করতে হবে? তোমাকে তো আগে হচ্ছে আমাকে রক্তপাতটা বন্ধ করতে হবে, তাই না? ধরো তোমার হাত দিয়ে কন্টিনিউয়াস রক্ত পড়তেছেই, আমি এখন তোমার রক্তনালী রিপেয়ারিং এ বসে গেলাম কিন্তু রক্ত পড়তেছেই, তাহলে কি হলো? এটা কিন্তু সঠিক চিকিৎসা হলো না। প্রথমে আমাকে কি করতে হবে? রক্তপাতটা বন্ধ করতে হবে। এই যে রক্তপাত বন্ধ করতে হবে তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? একটা আমাদের প্লেটিলেট প্লাগ ফরমেশন হয়। কি হয়? প্লেটিলেট প্লাগ তৈরি হয়। আমরা যখন পড়বো তখন পড়বো যে প্লেটিলেট প্লাগের পরে কি কি হয়। এখন তোমাদের কনফিউশন থেকে যাবে যে প্লেটিলেট প্লাগ জিনিস কি, সেই জন্য আমি এটা এখানে ডিটেলসে বলতেছি, তোমাদের বইয়ে ডিটেলসে নাই। এই যে প্লেটিলেট প্লাগ আছে না, সেই প্লেটিলেট প্লাগটা জিনিসটা কি? এই যে আমাদের রক্তবাহিকা, এখানে কি আছে? এন্ডোথেলিয়াম আছে। যখনই হচ্ছে আমাদের রক্তবাহিকা যখন হচ্ছে কেটে যায় বা বিদীর্ণ হয়, সেখানে কি হয়? এন্ডোথেলিয়ামটা কি হয়? বিদীর্ণ হয়ে যায়। তো এন্ডোথেলিয়াম বিদীর্ণ হয়, এন্ডোথেলিয়াম বিদীর্ণ, সেই এন্ডোথেলিয়াম বিদীর্ণ হলো। তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে? এন্ডোথেলিয়াম বিদীর্ণ হলো। এন্ডোথেলিয়াম বিদীর্ণ হওয়ার পরে আমাদের কি হবে? এখান থেকে আমাদের যে হচ্ছে অণুচক্রিকা বা থ্রম্বোসাইট, সেই অণুচক্রিকা বা থ্রম্বোসাইট থেকে হচ্ছে আমাদের কি নিঃসৃত হবে? আমাদের হচ্ছে কি নিঃসৃত হবে বলো? গ্লাইকোপ্রোটিন। কি নিঃসৃত হবে? গ্লাইকোপ্রোটিন। আমাদের কি নিঃসৃত হবে? গ্লাইকোপ্রোটিন নিঃসৃত হবে। আমাদের যখন রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে কি হবে? এন্ডোথেলিয়াম ছিঁড়ে যাবে। আমাদের দেখো রক্তনালী ক্ষতিগ্রস্ত হলো, রক্তনালী
ক্ষতিগ্রস্ত হলো, ক্ষতিগ্রস্ত। রক্তনালী যখন ক্ষতিগ্রস্ত হবে তখন কি হবে, তখন হচ্ছে এন্ডোথেলিয়াম ছিঁড়ে যাবে। স্বাভাবিক না, এটার আবরণী, তাহলে কি হবে, ছিঁড়ে যাবে, এন্ডোথেলিয়াম ছিঁড়ে যাবে, থেলিয়াম ছিঁড়ে যাবে। এন্ডোথেলিয়াম কি হবে, এন্ডোথেলিয়াম হচ্ছে আমাদের ছিঁড়ে যাবে। রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে এন্ডোথেলিয়াম ছিঁড়ে যাবে। তাহলে এন্ডোথেলিয়ামের এখানে কি ছিল, তন্তু ছিল, কোলাজেন নামক তন্তু, কোলাজেন ফাইবার। তো এই কোলাজেন কি হবে, কোলাজেন উন্মুক্ত হয়ে যাবে, কোলাজেন উন্মুক্ত হয়ে যাবে। এখানে এন্ডোথেলিয়ামের এখানে কি থাকে, রক্তনালীর গাত্রে বা হচ্ছে এন্ডোথেলিয়ামে এখানে থাকে তন্তু, কোলাজেন নামক এক ধরনের তন্তু, সেই কোলাজেন উন্মুক্ত হয়ে যাবে। কোলাজেন উন্মুক্ত হলে উন্মুক্ত হয়ে যাবে, কোলাজেন উন্মুক্ত হয়ে যাবে। সেই কোলাজেন উন্মুক্ত হলে এখানে এসে প্লেটিলেট তার সঙ্গে হচ্ছে কি হবে, যুক্ত হবে। এখানে এসে কি হবে, প্লেটিলেট যুক্ত হবে, প্লেটিলেট যুক্ত হবে, প্লেটিলেট যুক্ত হবে। সেই প্লেটিলেট যুক্ত হয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক, সেই প্লেটিলেট কি করবে, প্লেটিলেট কোলাজেনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক, প্লেটিলেট কি করবে, প্লেটিলেট হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করবে, বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসরণ করবে, বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসরণ করবে। কি করবে, আমাদের বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসরণ করবে। তার মধ্যে একটা কি, সেরোটোনিন, তার মধ্যে একটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তার মধ্যে ইম্পর্টেন্ট কে, ইম্পর্টেন্ট হচ্ছে একটা সেরোটোনিনও নিঃসরণ করে। তার মধ্যে সে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যেমন সেরোটোনিন, সেরোটোনিন সহ সে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সে হচ্ছে নিঃসরণ করে। তো নিঃসরণ করলো, আমাদের প্রথমে কি হলো, রক্তনালী ক্ষতিগ্রস্ত হলো, এন্ডোথেলিয়াম ছিঁড়ে গেল, এন্ডোথেলিয়াম ছিঁড়ে গেলে সেখানে কোলাজেন যে ছিল সেই কোলাজেন উন্মুক্ত হয়ে যাবে। সেই কোলাজেনে এসে প্লেটিলেট যুক্ত হবে, সেই প্লেটিলেটটা কি হবে, বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসরণ করবে, তার মধ্যে সেরোটোনিনও একটা রাসায়নিক পদার্থ। তখন আরও প্লেটিলেট হচ্ছে কি হবে, সেখানে যাওয়ার জন্য আকর্ষণ ফিল করবে। কি হবে, আরও প্লেটিলেট, তখন একটা প্লেটিলেট গেল, আরও প্লেটিলেটকে সে হচ্ছে আকর্ষণ করবে, যে প্লেটিলেট বলবে যে হ্যাঁ হ্যাঁ ভাই এদিকে আয়, এদিকে আসো, এদিকে আসো ভাই, এদিকে আসো, আমি এইখানে আছি। তখন কি করবে, আরও প্লেটিলেটকে আকর্ষণ করবে, আরও প্লেটিলেটকে হচ্ছে কি করবে, প্লেটিলেটকে হচ্ছে আকর্ষণ করবে, আরও প্লেটিলেটকে হচ্ছে কি করবে, আকর্ষণ করবে, আকর্ষণ করবে, আরও প্লেটিলেটকে আকর্ষণ করবে। তখন কি হবে, প্লেটিলেট প্লেটিলেট যুক্ত হয়ে, প্লেটিলেট প্লেটিলেট যুক্ত হয়ে, যুক্ত হয়ে কি তৈরি করবে, আমাদের একটা জালকের মতো সৃষ্টি করবে, বা হচ্ছে একটা যেমন আমাদের একটা প্লাগের মতো সৃষ্টি করবে। যুক্ত হয়ে প্লেটিলেট প্লাগ তৈরি করবে, প্লেটিলেট প্লাগ তৈরি করবে। বুঝতে পেরেছো এইটুকু, কিভাবে হচ্ছে প্লেটিলেট প্লাগ তৈরি হয়। প্রথমে হচ্ছে তোমার হাত কেটে গেল, কেটে যাওয়ার পর তোমার রক্তনালী ক্ষতিগ্রস্ত হলো, তাই তো। রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার পর তোমার যে এন্ডোথেলিয়াম আছে সেটাও ছিঁড়ে যাবে, যেহেতু সেটার আবরণী। তখন এখানে যে কোলাজেন তন্তু থাকে সেই কোলাজেন তন্তুটা উন্মুক্ত হয়ে যাবে। প্লেটিলেট সেখানে কোলাজেনের সাথে এসে যুক্ত হবে, কোলাজেনের প্রতি প্লেটিলেটের একটা অ্যাফিনিটি বা আকর্ষণ আছে। সেই প্লেটিলেটটা কি করবে, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করবে, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করবে। রাসায়নিক পদার্থ নিঃসরণ করার ফলে আরও প্লেটিলেট তার প্রতি আকর্ষণ ফিল করবে। তখন আরও প্লেটিলেটকে, একটা প্লেটিলেট আরও প্লেটিলেটকে ডেকে আনবে, সেই প্লেটিলেটগুলো আরও প্লেটিলেটকে ডেকে আনবে। এভাবে আনতে আনতে প্লেটিলেটের একটা জালকের মতো সৃষ্টি হবে। কি হবে, একটা জালকের মতো সৃষ্টি হবে। এইখানে একটা প্লাগের মতো ফরমেশন হবে। কি হবে, একটা প্লাগের মতো ফরমেশন হবে। এটাইকেই আমরা বলছি কি, প্লেটিলেট প্লাগ। এটাকে আমরা কি বলছি, প্লেটিলেট প্লাগ বলতেছি। কি বলতেছি আমরা, প্লেটিলেট প্লাগ বলতেছি। কি বলতেছি আমরা, প্লেটিলেট প্লাগ বলতেছি। বুঝতে পারছো কি বললাম, এটুকু বুঝতে পারছো, বুঝতে পেরেছো প্লেটিলেট প্লাগ কিভাবে ফরমেশন হইলো। আচ্ছা, এখন দেখো এই যে প্লেটিলেট প্লাগ ফরমেশন হইলো, তাই না। এই যে এখন কি হইলো, আমাদের এখানে অনেকগুলো থ্রম্বোসাইট আইসা হচ্ছে একটা মানে হচ্ছে জালকের মতো তৈরি করে দিল, প্লেটিলেটের একটা জালক তৈরি করে দিল। হ্যাঁ, প্লেটিলেট প্লাগ ফরমেশন করলো। এই প্লেটিলেট প্লাগ দিয়ে যখন তোমার এই জালক দিয়ে যখন আরবিসি তারপর হচ্ছে তোমার ডব্লিউবিসি আরও আমাদের হচ্ছে রক্তরস এগুলো যখন পাস করতে চাইবে, তখন কি হবে, এখানে আটকা পড়ে যাবে না, তারা কি জালক ভেদ করে যাইতে পারবে, পারবে না, আটকা পড়ে যাবে। আটকা পড়ে যাওয়ার কারণেই হচ্ছে আমাদের এই যে আরবিসি আছে, আটকার মধ্যে কি আছে, আরবিসি আছে। এই আরবিসি থাকার কারণেই আসলে আমাদের এখানে কি দেখায়, যখন তোমার জায়গাটা হচ্ছে আমাদের রক্তপাত বন্ধ হয়ে যায়, কিন্তু তারপর আমাদের জায়গাটা কেমন দেখায়, লাল থকথকে দেখায় না, কাটা জায়গাটা কেমন দেখায়, লাল থকথকে দেখায়। এই
আরবিসিটা হচ্ছে আটকা পড়ে জালকে, এই জন্য ওই জায়গাটাতে কি দেখায়, লাল থকথকে দেখায়। বুঝতে পেরেছো, লাল থকথকে দেখায়। এখন আসো যে আমরা জমাট বাঁধার প্রক্রিয়াটা সম্পর্কে একটু জানি, কিভাবে হচ্ছে জমাট বাঁধে। জমাট বাঁধার প্রক্রিয়া, জমাট বাঁধার প্রক্রিয়া, এটা হচ্ছে কি হলো, এটা হচ্ছে আমাদের রক্তপাত। সাময়িকভাবে আমাদের রক্তপাতটা হচ্ছে মানে হচ্ছে প্লেটিলেট প্লাক তৈরি হলো। আমাদের রক্ততঞ্চন কিন্তু হয় প্লেটিলেট প্লাক ফরমেশনের মাধ্যমে। কিভাবে হয়, প্লেটিলেট প্লাক ফরমেশনের মাধ্যমে হচ্ছে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধে। এখন দেখো আমাদের যে কি হইলো, আমাদের কিভাবে আমাদের হচ্ছে হবে, যখন তোমার হাত কেটে গেল, হাত কেটে গেল মানে কি, তোমার রক্তনালী এক্সপোজ হয়ে গেল। রক্তনালী এক্সপোজ হলে ওখানে যে হ্যাপারিন থাকবে, সে হ্যাপারিনটা কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। হ্যাপারিনটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় হয়ে যাবে। হ্যাপারিন যে আছে সেই হ্যাপারিন কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। সেই হ্যাপারিন কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। এবং সেখানে যে আমাদের থ্রম্বোসাইট বা অনুচক্রিকা থাকে না, সেই হ্যাপারিনটা নিষ্ক্রিয় হয়ে যাবে। হ্যাপারিন আমাদের হ্যাপারিন কি হয়ে যাবে, হ্যাপারিন নিষ্ক্রিয় হয়ে যাবে। যখন তোমার হাত কেটে যাবে, হাত বিদীর্ণ হয়ে যাবে, আমাদের রক্তনালী বিদীর্ণ হয়ে যাবে, হ্যাপারিন নিষ্ক্রিয় হয়ে যাবে, হ্যাপারিন নিষ্ক্রিয় হয়ে যাবে। এবং সেখানে থ্রম্বোসাইট বা অনুচক্রিকা, সেখানেও তো অনুচক্রিকা থাকে, কন্টিনিউয়াস অনুচক্রিকা, ডব্লিউবিসি আরবিসি সব কিছুই চলতেছে, তাই না। সেখানে যে থ্রম্বোসাইট আছে না, থ্রম্বোসাইট কি হবে, থ্রম্বোসাইট, সেই থ্রম্বোসাইট হচ্ছে আমাদের হচ্ছে টর্ন বা বিদীর্ণ হয়ে যাবে, ছিঁড়ে যাবে, বিদীর্ণ হয়ে 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 যাবে। তো এই যে থ্রম্বোসাইট আছে না, সেই থ্রম্বোসাইট তখন কি করবে, এক ধরনের এনজাইম ক্ষরণ করবে, তার নাম কি, থ্রম্বোপ্লাস্টিন। কি ধরনের এনজাইম, থ্রম্বোপ্লাস্টিন, 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 থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম ক্ষরণ করবে। কি ক্ষরণ করবে, থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের এনজাইম ক্ষরণ করবে। থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের এনজাইম ক্ষরণ করবে। এই থ্রম্বোপ্লাস্টিনটা কি, একটা লিপোপ্রোটিন, একটা কি, লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন, এটা একটা লিপোপ্রোটিন। থ্রম্বোপ্লাস্টিনটা হচ্ছে একটা লিপোপ্রোটিন। থ্রম্বোপ্লাস্টিনটা কি, থ্রম্বোপ্লাস্টিনটা হচ্ছে আমাদের লিপোপ্রোটিন। এই থ্রম্বোপ্লাস্টিন কি করবে, এই থ্রম্বোপ্লাস্টিনটা হচ্ছে আমাদের রক্তরসে বেরিয়ে আসবে। কোথায় আসবে, রক্তরসে সে হচ্ছে চলে আসবে। কোথায় চলে আসবে, সে হচ্ছে আমাদের রক্ত রসে চলে আসবে। কোথায় চলে আসবে, রক্তরসে এসে কি করবে, সে হচ্ছে রক্তরসে চলে এসে সে কি করবে, রক্তরসে চলে এসে সে হচ্ছে রক্তরসের মধ্যে যে ক্যালসিয়াম প্লাস আয়ন থাকে, কি থাকে, ক্যালসিয়াম প্লাস আয়ন থাকে, সেই ক্যালসিয়াম প্লাস আয়ন এবং হচ্ছে তোমার ক্যালসিয়াম প্লাস আয়ন এবং হচ্ছে তোমার 7 নাম্বার, আমরা ক্লটিং ফ্যাক্টরটা এখনই পড়বো, এটা পড়ানো শেষে ক্লটিং ফ্যাক্টরটা পড়বো। 7 নাম্বার, 8 নাম্বার এবং হচ্ছে 9, 10, এই 4টা ক্লটিং ফ্যাক্টরের সহায়তায়, 7, 8, 9, 10, এই 4টা ক্লটিং ফ্যাক্টরের সহায়তায়, ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর, এই 4টা ক্লটিং ফ্যাক্টরের সহায়তায়, ফ্যাক্টর এর সহায়তায় ক্যালসিয়াম প্লাস আয়ন কি করবে, সহায়তায় এটা কি করলো, আমাদের যে থ্রম্বোপ্লাস্টিনটা তাই থ্রম্বোপ্লাস্টিনটা কি করলো, থ্রম্বোপ্লাস্টিনটা রক্তরসে আসলো। রক্তরসে ক্যালসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন, তারপর হচ্ছে 7, 8, 9, 10, এই ক্লটিং ফ্যাক্টরগুলোর সহায়তায় আমাদের যে আছে কি আছে, আমাদের প্রথম মিন যে আছে, সেই প্রথম মিনকে কি করবে, প্রথমবিন, সেই প্রথমবিনকে কি করবে, প্রথমবিনকে হচ্ছে থ্রম্বিনে কনভার্ট করবে। কিসে, প্রথমবিনকে হচ্ছে প্রথমবিনকে হচ্ছে আমাদের থ্রম্বিনে কনভার্ট করবে। কিসে কনভার্ট করবে, থ্রম্বিনে হচ্ছে কনভার্ট করবে। প্রথমবিন হচ্ছে নিষ্ক্রিয়। প্রথমবিন হচ্ছে নিষ্ক্রিয়। কোনো শব্দের শুরুতে যদি প্রো দেখো, প্রো মানেই হচ্ছে কি, নিষ্ক্রিয়। প্রো মানে কি, নিষ্ক্রিয়। কোনো শব্দের শুরুতে যদি প্রো দেখো, প্রো মানে হচ্ছে নিষ্ক্রিয়। প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করলো, কে করলো সেটা হচ্ছে আমাদের থ্রম্বোপ্লাস্টিন। কে সেটা করলো, থ্রম্বোপ্লাস্টিন করলো। কার সহায়তা করলো, ক্যালসিয়াম 2+ আয়ন এবং 4টা ক্লটিং ফ্যাক্টরের সহায়তা কিসে করলো, থ্রম্বিন করলো। এই থ্রম্বিন তখন কি করবে, এই থ্রম্বিন তখন আমাদের যে থ্রম্বিন যে আছে না, সেই থ্রম্বিন কি করবে, আমাদের যে ফাইব্রিনোজেন আর একটা ক্লটিং ফ্যাক্টর পড়ছিলাম না আমরা, ফাইব্রিনোজেন, আমরা 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর পড়ছিলাম না, ফাইব্রিনোজেন, সেই ফাইব্রিনোজেনকে কোনো শব্দের শুরুতে যদি প্রো দেখো সেটা নিষ্ক্রিয়, কোনো শব্দের শেষে যদি জেন দেখো, জেন সেটাও কি নিষ্ক্রিয়,
জেন হলো কি, সেটাও আমাদের নিষ্ক্রিয়। কোনো শব্দের শেষে যদি শুরুতে যদি প্র দেখো সেটা নিষ্ক্রিয়, কোনো শব্দের শেষে যদি জেন দেখো সেটা হচ্ছে আমাদের কি, নিষ্ক্রিয়। এই ফাইব্রিনোজেনকে কি করবে, ফাইব্রিনোজেনকে হচ্ছে আমাদের থ্রম্বিনটা, আমাদের যে থ্রম্বিন আছে সেই ফাইব্রিনোজেনকে হচ্ছে ফাইব্রিনে কনভার্ট করবে। কিসে কনভার্ট করবে, ফাইব্রিন, ফাইব্রিনে হচ্ছে পরিণত করবে। এটা কিন্তু সক্রিয়, এটা কি সক্রিয়, সক্রিয় ফাইব্রিনে পরিণত করবে, সক্রিয় ফাইব্রিনে পরিণত করবে। কিসে পরিণত করলো, সক্রিয় ফাইব্রিনে পরিণত করলো। বুঝতে পেরেছো এইটুকু। প্রথমে কি হইলো, শর্টকাট কাহিনী হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন প্রথম মিনকে থ্রম্বিন করলো, থ্রম্বোপ্লাস্টিন প্রথম মিনকে থ্রম্বিনে করলো, থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে রূপান্তর করলো। এখন হচ্ছে কি, ফাইব্রিন মনোমার, এগুলো কি, এগুলো হচ্ছে মনোমার, এগুলো কি, এগুলো হচ্ছে মনোমার, ফাইব্রিন মনোমার, ফাইব্রিন মনোমার। তো আমরা জানি না, আমরা কেমিস্ট্রিতে পড়ি নাই যে অনেকগুলো মনোমার মিলিত হয়ে কি তৈরি করে, পলিমার। তাহলে ফাইব্রিন মনোমার, ফাইব্রিন মনোমার একটা একটা যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে ফাইব্রিন পলিমার, ফাইব্রিন পলিমার। এটাই কি আমাদের সেই জালক, ফাইব্রিন জালক। এটাই কি, ফাইব্রিন জালক, আমাদের ফাইব্রিন জালক। ঠিক আছে, এটাকে তোমার আরেকটা নাম বলা হয়, কি বলা হয়ে থাকে, রক্ত জমাট বাঁধানোর কাঠামো, রক্ত জমাট বাঁধানোর কাঠামো বা কঙ্কাল, রক্ত জমাট বাঁধানোর কাঠামো বা কঙ্কাল। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে কঙ্কাল, রক্ত জমাট বাঁধার কাঠামো বা কঙ্কাল। বুঝতে পেরেছো কাহিনীটা কি, কঙ্কাল, কঙ্কাল। প্রথমে কি হলো, থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিনটা হচ্ছে কি করলো, থ্রম্বোপ্লাস্টিনটা রক্তরসে গিয়ে প্রথম মিনকে থ্রম্বিনে কনভার্ট করলো, প্রথম মিনকে থ্রম্বিনে কনভার্ট করলো। থ্রম্বিন সক্রিয়, প্রথম মিন নিষ্ক্রিয়, প্রথম মিন কি নিষ্ক্রিয়, প্রথম মিন নিষ্ক্রিয়। সেই থ্রম্বিন কি করলো, ফাইব্রিনোজেন যে নিষ্ক্রিয় আছে সেটাকে ফাইব্রিনে কনভার্ট করলো, সেটা কি করলো, ফাইব্রিনে কনভার্ট করলো। আমাদের টার্গেট কিন্তু ফাইব্রিন জালক সৃষ্টি করা, ফাইব্রিন জালক সৃষ্টি করলেই আমাদের রক্তটা কি হয়ে যাবে, রক্ত হচ্ছে জমাট বেঁধে যাবে, রক্তটা কি হয়ে যাবে, রক্ত জমাট বেঁধে যাবে, রক্ত হচ্ছে জমাট বেঁধে যাবে, রক্ত কি হবে, রক্ত হচ্ছে জমাট বেঁধে যাবে। বুঝতে পেরেছ। তাহলে আমি যদি আরেকটু শর্টকাট লিখি, এত কাহিনী তো বুঝলা, এখন বুঝলা না, এখন আরেকটু শর্টকাটে যদি লিখি তাহলে সেটা কি দাঁড়াইলো, প্রথমটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন সেটা হচ্ছে রক্তরসে যাবে, রক্তরসে গিয়ে হচ্ছে প্রথম মিনকে প্রথম্বিন, প্রথম মিনকে কিসে পরিণত করলো, থ্রম্বিনে, প্রথম মিন থেকে হচ্ছে থ্রম্বিন আসবে, সেই থ্রম্বিন কাকে পরিণত করলো, ফাইব্রিনোজেনকে, ফাইব্রিনোজেনকে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেনকে কিসে পরিণত করলো, ফাইব্রিনোজেনকে হচ্ছে আমাদের কিসে পরিণত করলো, ফাইব্রিনে পরিণত করলো, ফাইব্রিন মনোমারে পরিণত করলো। সেই ফাইব্রিন মনোমার থেকে হলো ফাইব্রিন পলিমার, ফাইব্রিন অনেকগুলো ফাইব্রিন হলো, বরফ ফাইব্রিন তৈরি হয়ে গেল, ফাইব্রিন পলিমার, এবং সেটাই হচ্ছে আমাদের কি, পলিমার, সেটাই হচ্ছে আমাদের ফাইব্রিন জালক ফরমেশন হয়ে গেল, ফাইব্রিন জালক, ফাইব্রিন জালক, যা আমাদের কাঙ্ক্ষিত জিনিস ছিল যে আমাদের রক্ত জমাট বাঁধতে হবে। ফাইব্রিন জালকটা কিন্তু আমাদের কি করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমি একটু ফিগার দেখাই, হ্যাঁ আমাদের বইয়ে সুন্দর একটা ফিগার আছে, সেই ফিগারটাই তোমাদের একটু দেখাই। দেখো, এই যে দেখছো এখানে কি হইল, প্রথম ছবিটা, দাঁড়াও আমি আর একটু জুম আউট করি, এই যে দেখো, এখন দেখা যায়, তোমরা কি দেখতে পাচ্ছ, আসলে এটা দেখো, এটাতে ভালোই দেখা যাচ্ছে। এই যে দেখো এখানে কি হইল, আমি যদি একটু দেখাই, হাইলাইটার ইউজ করি, এখানে দেখো, এখানে কি হচ্ছে আমাদের, আমি হচ্ছে
আচ্ছা, দেখো এখানে কি হলো, আমাদের যে রক্তবাহিকাটা বিদীর্ণ হয়ে গেল, রক্তবাহিকা বিদীর্ণ হয়ে কি হলো, অনুচক্রিকাগুলা তারপর চারবিসিডব্লিউ সবগুলাই কি হলো, উন্মুক্ত হয়ে গেল না। এবং এখানে যে রক্তবাহিকাতে যে এন্ডোথিলিয়াম ছিল সেটাও কি হয়ে গেল, ছিঁড়ে গেল। সেখানে কি হলো, ছিঁড়ে গেল। তারপর দেখো এখানে হচ্ছে একটু রক্ত জমাট বাঁধলো, একটু রক্ত জমাট বাঁধলো, রক্ত জমাট বাঁধা ফাইব্রিন জালক, সক্রিয় অনুচক্রিকা। প্রথমে তোমার কি করবে, একটা প্লাগ তৈরি করবে। কিভাবে, সেখানে হচ্ছে অনেকগুলা প্লেটিলেট এসে জমাট বাঁধে, কিভাবে তৈরি হয় সেটা বলেছি। তারপর দেখো আমাদের এখানে হচ্ছে ফাইব্রিন জালক তৈরি হইলো। কি তৈরি হইলো, ফাইব্রিন জালক। এই যে ফাইব্রিন জালক, প্রথমে ছিল ছোট ছোট ফাইব্রিন জালক, সেগুলো একত্রে মিলিত মিলিত হয়ে হয়ে বড় বড় করে ফাইব্রিন পলিমার তৈরি করার মাধ্যমে আমাদের এই ফাইব্রিন জালকটা তৈরি করলো। এই ফাইব্রিন জালকে যখন তোমার ডব্লিউবিসি আরবিসি রক্ত পাস করতে চাইবে, তখন এখানে আটকা পড়ে যাবে, যেতে পারবে না। এই আটকা পড়ে যাবে, এখানে কি থাকবে, আরবিসি থাকবে। আরবিসিতে কি থাকে, লোহিত হিমোগ্লোবিন থাকে। সেই হিমোগ্লোবিনের কারণে আমাদের এই জায়গাটা কি দেখায়, আমাদের যে রক্ত জমাট বাঁধা যে রক্তটা থাকে বা আমাদের যে খাটা স্থান বা ক্ষতস্থান থাকে, সেখানে আমরা কি দেখতে পাই, লাল রং দেখতে পাই। বুঝতে পেরেছ আমরা কেন হচ্ছে লাল রং দেখতে পাই, এখানে আরবিসি আটকা পড়ে, সেই কারণে হচ্ছে আমরা দেখতে পাই হচ্ছে লাল রং। এটুকু বুঝতে পেরেছ, এইটুকু আশা করি বুঝতে পেরেছো। এই যে এখন জমাট বাঁধলো না, রক্তটা কি হলো, জমাট বাঁধলো, জমাট বাঁধা রক্ত হলো। এই জমাটবদ্ধ রক্তটা থেকে হচ্ছে জমাট বাঁধা রক্ত, জমাট বাঁধা রক্ত, জমাট বাঁধা রক্ত। এই জমাট বাঁধা রক্ত থেকে হচ্ছে রক্তটা জমাট বেঁধে গেল, ফাইব্রিন জালক তৈরি হইলো। এখন যখন হচ্ছে তোমার এই জমাট বাঁধা রক্ত থেকে কি তৈরি হবে, জমাট বাঁধা রক্ত থেকে হচ্ছে তোমার এক ধরনের রস নির্গত হবে, মানে হচ্ছে হলদেটে একটা রস নির্গত, হলুদ রস, হলুদ রস একটা নির্গত হবে। সেটার নাম কি, সেটার নামই হচ্ছে আমাদের সিরাম। সেটার নাম কি, সেটার নাম হচ্ছে সিরাম। যে জমাট বাঁধা রক্ত থেকে এক ধরনের রস নিঃসৃত হবে, হলুদ রস, সেটার নাম কি, সিরাম। সিরাম আর প্লাজমা সেম, সিরাম আর প্লাজমা, সিরাম, সিরাম, প্লাজমা উপাদান সেম, সিরাম ও প্লাজমার উপাদান সেম, সিরাম ও প্লাজমার উপাদান সেম। পার্থক্য কি, পার্থক্য হচ্ছে আমাদের যে সিরাম আছে না, সিরাম, সিরামে হচ্ছে কি থাকে না, পার্থক্য। পার্থক্য কি, পার্থক্য হচ্ছে সিরামে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন ও প্রোথ্রম্বিন থাকে না, প্রোথ্রম্বিন থাকে না, প্রোথ্রম্বিন থাকে না। ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন থাকে না, কি থাকে না, ফাইব্রিনোজেন ও প্রোথ্রম্বিন থাকে না। সিরামে ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন থাকে না। বুঝতে পেরেছ, জমাট বাঁধা রক্ত থেকে আমরা যে রস দেখতে পাই না, অনেক সময় একটু হালকা রস, সেই হলুদ কালারের রসটার নামই হচ্ছে সিরাম। এই সিরাম আর হচ্ছে প্লাজমার উপাদান সেম, সিরামে শুধুমাত্র আমাদের ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন থাকে না। বুঝতে পেরেছ, এখন হচ্ছে কথা, আমাদের যে রক্তটা জমাট বাঁধলো, এটা কি সারা জীবন জমাটই থেকে যাবে, এটাকে ভাঙতে হবে না? হ্যাঁ, এটা কিন্তু ভাঙতে হবে। কখন ভাঙতে হবে, যখন তোমার রক্তবাহিকা পুনর্গঠিত হয়ে যাবে, মানে রক্তবাহিকা ঠিকঠাক হয়ে যাবে। নষ্ট হওয়া জিনিস আবার আমি হচ্ছে কি করলাম, দোকানে নিয়ে ঠিক করায় নিয়ে আসলাম, এমন আর কি। এখন কি হইলাম, আমাদের যখন রক্তবাহিকা পুনর্গঠিত হবে, রক্তবাহিকা বাহিকা পুনর্গঠিত হলে, পুনর্গঠিত হলে হলে এই যে ফাইব্রিন জালকটা ছিল না, ফাইব্রিন জালক, সেই ফাইব্রিন জালককে ভাঙতে হবে, ফাইব্রিন জালককে ভাঙতে হবে। কে ভাঙবে, ফাইব্রিন জালককে ভাঙবে কে, ভাঙে হচ্ছে প্লাজমিন নামক এনজাইম। কে ভাঙে, ফাইব্রিন জালক হচ্ছে ভাঙে, ফাইব্রিন জালক কি হবে, ভেঙে যাবে, কি হবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। কে ভাঙবে, ফাইব্রিন জালককে ভাঙে হচ্ছে প্লাজমিন এনজাইম। ফাইব্রিন জালককে কে ভাঙে, ফাইব্রিন জালককে হচ্ছে প্লাজমিন এনজাইম ভাঙে। ফাইব্রিন জালককে কে ভাঙবে, ফাইব্রিন জালককে ভাঙে প্লাজমিন এনজাইম। কে ভাঙে, প্লাজমিন নামক যে উপাদান বা প্লাজমিন এনজাইম আমরা বলি, সেই প্লাজমিনটা হচ্ছে কি করে, ফাইব্রিন জালককে ভেঙে দেয়। আমার যখন রক্তবাহিকা পুনর্গঠিত হয়ে যাবে, তখন এই রক্ত জমাট রাখাটা কি ঠিক, ঠিক না তো, এটাকে রাখলে তো আমার শরীরে সমস্যার সৃষ্টি হবে, তখন এটাকে ভেঙে ফেলতে হবে। কিভাবে ভাঙবো আমরা, তখন হচ্ছে আমরা প্লাজমিন এনজাইমটা কি করব, প্লাজমিন এনজাইমটা দিয়ে ফাইব্রিন জালককে ভেঙে ফেলবো, মানে আমার বডিতে অটোমেটিক তৈরি হয়।
তো তখন প্লাজমিন এনজাইম ফাইব্রিন চালককে হচ্ছে আমাদের ভেঙে দিবে। এই যে তোমার রক্তপাতটা হইলো কি প্রথমে বন্ধ হইলো, তাই না? প্রথমে হচ্ছে কি তোমার রক্তপাত বন্ধ হইলো, মানে তোমার হাত কাটলো, সেই হাত কাটা থেকে হচ্ছে তোমার রক্তটা হচ্ছে কি হয়েছে স্টপ হয়ে গেল। তোমার হাত কেটে রক্ত পড়তেছে, তখন হচ্ছে একজনের চাপ দিয়ে ধরে তোমার রক্তটা স্টপ করে দিল, বা আপনা আপনি সেটা স্টপ হয়ে গেল। এই সময়কালটাকে আমরা কি বলে থাকি জানো? সেই সময়কালটাকে আমরা বলে থাকি রক্তক্ষরণকাল। তোমার বডি থেকে কত সময় রক্তটা ক্ষরিত হলো, তোমার বডি থেকে কত সময় রক্তটা হচ্ছে বের হয়ে গেল, এটাকে বলে থাকি আমরা রক্তক্ষরণকাল। রক্তক্ষরণকাল। রক্তক্ষরণকাল কি বুঝছো? রক্তক্ষরণকাল মানে হচ্ছে তোমার হাত কাটা থেকে রক্তপাত বন্ধ হওয়া পর্যন্ত যে সময়, কাটা থেকে রক্তপাত বন্ধ হওয়া পর্যন্ত সময়, যে সময় পর্যন্ত রক্ত নির্গত হতেই থাকলো, সেটাকে আমরা বলছি রক্তক্ষরণকাল। এটা টাইম কত আমাদের মনে রাখতে হবে। রক্তক্ষরণকালের সময়টা কত? 1 থেকে 4 মিনিট। কত মিনিট? 1 থেকে 4 মিনিট। আরেকটা হচ্ছে তোমার রক্ততঞ্চনকাল। তঞ্চন মানে কি? জমাট। তঞ্চন মানে কি? জমাট। এখন তোমার তো রক্তপাত বন্ধ হয়ে গেছে, তাই না? এখন তো আস্তে আস্তে জমা রিপেয়ার হলেও চলতেছে। এই জন্য রক্ততঞ্চনকাল হচ্ছে তোমার যে হচ্ছে যখন হচ্ছে তোমার রক্ততঞ্চনকালটা হচ্ছে তোমার রক্ত হচ্ছে কাটা থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে তোমার মানে হচ্ছে ফাইব্রিন চালক বা হচ্ছে আমাদের ফাইব্রিন চালক রক্ত জমাট বাঁধতেছে, রক্ত জমাট বাঁধতেছে, রক্ত হচ্ছে আমাদের তঞ্চনকালটা হচ্ছে আমাদের যে রক্তপাত হচ্ছিল, বুঝো, রক্তপাত হচ্ছিল সেটা থেকে শুরু করে আমাদের যে বাহিকা বাহিকা পুনর্গঠিত হওয়া পর্যন্ত যে সময়টা আছে, সেই সময়টাকে আমরা বলতেছি হচ্ছে রক্ততঞ্চনকাল। রক্ততঞ্চনকাল। রক্ততঞ্চনকাল কত? রক্ততঞ্চনকাল হচ্ছে 3 থেকে 8 মিনিট। রক্ততঞ্চনকাল কত মিনিট? 8 মিনিট। রক্তক্ষরণকাল কাকে বলতেছি? দেখো আমি এটা একটু গুলাই ফেলছি, তোমাদের ঝামেলা হয়ে যাবে। রক্তক্ষরণকাল কাকে বলছি? রক্তক্ষরণকাল মানে হচ্ছে রক্তপাত বন্ধ হওয়ার আগ পর্যন্ত, তোমার হাত কাটলো, রক্তপাত বন্ধ হইলো, এই সময়টাকে আমরা বলতেছি রক্তক্ষরণকাল। রক্ততঞ্চনকাল কাকে বলতেছি? রক্ত জমাট বাঁধতে যে সময়টা লাগলো, রক্ত জমাট বাঁধতে ফাইব্রিন জালক সৃষ্টি হয়ে রক্ত জমাট বাঁধতে যে সময়টা লাগলো, সেই সময়টাকে আমরা বলতেছি রক্ততঞ্চনকাল। রক্ততঞ্চনকাল, বুঝতে পেরেছ? ফাইব্রিন জালক সৃষ্টি হয়ে রক্ত বন্ধ হওয়া পর্যন্ত, রক্ত জমাট বাঁধা পর্যন্ত সময়টাকে আমরা বলতেছি রক্ততঞ্চনকাল। রক্ততঞ্চনকাল কত মিনিট? 3 থেকে 8 মিনিট। আর রক্তক্ষরণকাল 1 থেকে 4 মিনিট। আর হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট যারা আছে তাদের কি হবে? এই যে রক্তক্ষরণকাল, রক্ততঞ্চনকাল এগুলো একটু বেশি হবে। কেন বেশি হবে? কারণ তাদের রক্তে গ্লুকোজ থাকে, আর গ্লুকোজ হচ্ছে মিষ্টি জাতীয় না, এই জন্য ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে কি করে? আক্রমণ করে, আর তাদের রক্তনালী সংকুচন হয়ে যায়, রক্তনালীটাও তাদের সংকুচন হয়ে যায়। এই কারণে হচ্ছে তাদের হচ্ছে রক্ততঞ্চনকাল ক্ষরণকাল আমাদের বেশি হয়ে থাকে। বুঝতে পেরেছো এইটুকু অংশ? এখন আসো আমরা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর পড়ি। কি পড়ি আমরা? ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর মানে কি? জমাট বাঁধার ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর কয়টা আছে? আমাদের হচ্ছে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। কয়টা ফ্যাক্টর হচ্ছে? 13টি। তার মধ্যে হচ্ছে 6 নংটি, 6 নং ক্লটিং ফ্যাক্টরটা কি থাকে না? মানবদেহে থাকে না, মানবদেহে থাকে না, মানবদেহে থাকে না। 6 নম্বরটা হচ্ছে মানবদেহে থাকে না। 6 নম্বরটা হচ্ছে কি? মানবদেহে থাকে না। এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে না, ওইটাকে মনে রাখার একটা সুন্দর নেমোনিক আছে, আমি তোমাদের সেই নেমোনিকটাই লিখে দিব। সুন্দর একটা নেমোনিক আছে, সেই নেমোনিকটা কি একটু লিখো তোমরা, ওই পৃষ্ঠায়ও যাবে। লিখো নেমোনিকটা হচ্ছে, লিখো নেমোনিকটা হচ্ছে ফুল ফুল ফুল, এইটা না, অন্য একটা কালার ইউজ করি। ফুল পরে টুপ করে, তোমরা একসাথে লিখবা, আমার এখানে তো স্ক্রিনে লেখা যাচ্ছে না, এই জন্য আমি আরেক পৃষ্ঠে লিখছি। ফুল পরে টুপ করে, লৌ সবে এক করে, এক করে, শার্ট পরে, শার্ট শার্ট পরে, হৌ, একটা জন্য নিল না, দেখি, হৌ ফুল বাবু, ফুল
বাবু। বুঝতে পেরেছ? ফুল পরে টুপ করে লৌ সবে এক করে, শার্ট পরে হোক ফুল বাবু। এই নেমনিকটা হচ্ছে এরকম ভাবে মনে রাখবা, ঠিক আছে? ফুল পরে টুপ করে লৌ সবে এক করে, শার্ট পরে হোক ফুল বাবু। এই যে ফুল পরে টুপ করে, ফুল পরে, এগুলো হচ্ছে, এটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। নাম্বারিং যদি আমরা করি সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে তোমার 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা 2 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা 3 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। তারপর আসো, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা 6 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা হচ্ছে তোমার 7 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এইটা হচ্ছে তোমার 8 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা হচ্ছে তোমার 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা 10, এটা হচ্ছে তোমার 11, এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 12 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। সরি 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 সরি, একটা ভুল করছি। এটা হচ্ছে 13 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা হচ্ছে 12 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা হচ্ছে 11 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। আর আর হচ্ছে তোমার এটা 10, এটা হচ্ছে তোমার 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা হচ্ছে তোমার 8 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা হচ্ছে তোমার 7 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। ঠিক আছে, এখন ঠিক আছে। কেন বলো তো? বলছিলাম না 6 নাম্বার ক্লটিং ফ্যাক্টরটা মানবদেহে থাকে না, এই জন্যই হচ্ছে এরকম হয়। 1 2 3 4, তারপর হচ্ছে তোমার 5 6 থাকবে না, 7 8 9 10 11 12 13। ঠিক আছে, আমি হচ্ছে 6 থাকে না যে জিনিসটা, ওই জিনিসটা মনে না রেখে আমি সবসময় এটা লিখে ফেলি। ফুল দিয়ে কি? ফুল দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। আর পরে দিয়ে কি? প্রোথ্রম্বিন। টুপ দিয়ে কি? টুপ দিয়ে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। টুপ দিয়ে কি? থ্রম্বোপ্লাস্টিন। আর করে দিয়ে কি? ক্যালসিয়াম 2+। এই দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে তোমাদের হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া হবে ক্যালসিয়াম দেওয়া হবে, ক্যালসিয়াম 2+ আয়ন দেওয়া হবে। এটা কিন্তু একটা আয়ন, হ্যাঁ, এটা আয়ন। এটা কি? এটা হচ্ছে তোমার একটা আয়ন। ক্যালসিয়াম 2+ হচ্ছে একটা আয়ন। তোমাকে আমি কোয়েশ্চেনে হচ্ছে দিয়ে দিব ক্যালসিয়াম, তোমরা হচ্ছে আয়ন না দেখেই ক্যালসিয়াম দাগায় ফেলবা, তাহলে কিন্তু ভুল হচ্ছে। ক্যালসিয়াম 2+, এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? ক্যালসিয়াম 2+, এই কথাটা মনে রাখতে হবে। লৌ দিয়ে হচ্ছে কি? লেবাইল ফ্যাক্টর। সবে দিয়ে কি? সবে দিয়ে হচ্ছে স্টেবল ফ্যাক্টর। এক দিয়ে কি? এক দিয়ে হচ্ছে আমাদের অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। করে দিয়ে কি? ক্রিসমাস ফ্যাক্টর, বা এটাকে বলা হয়ে থাকে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। এটাকে ক্রিসমাস ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি বলা হয়ে থাকে। সার দিয়ে হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর। কি ফ্যাক্টর? স্টুয়ার্ট ফ্যাক্টর। আজমুসা বিভিন্ন কথা বলে, এগুলো মনে রাখার দরকার নাই, এইটা পড়বা আমি যেটা লিখে দিচ্ছি। পরে দিয়ে কি? প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। পরে দিয়ে কি? পরে দিয়ে হচ্ছে আমাদের প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। পরে দিয়ে কি? পরে দিয়ে হচ্ছে আমাদের প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। হৌ দিয়ে কি? হৌ দিয়ে হচ্ছে হেগম্যান ফ্যাক্টর। আর হচ্ছে তোমার হেগম্যান ফ্যাক্টর। ফুলবাবু দিয়ে কি? ফুলবাবু দিয়ে হচ্ছে আমাদের কি হবে বলো? তোমরা বলবো এটা। ফুলবাবু দিয়ে কি হবে? ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। স্টেবিলাইজিং ফ্যাক্টর।
স্টেবিলাইজিং ফ্যাক্টর। বুঝতে পেরেছো? যা পড়ালাম বুঝতে পেরেছো? দেখো আবার বলি, নমিনিটা কি? ফুল পরে টুপ করে লৌস হবে এক করে, ফুল পরে টুপ করে লৌস হবে এক করে, শার্ট পরে হও ফুল বাবু, শার্ট পরে হও ফুল বাবু, ফুল পরে টুপ করে লৌস হবে এক করে, শার্ট পরে হও ফুল বাবু। ঠিক আছে, এই যে ফুল পরে টুপ করে লৌস হবে এক করে, শার্ট পরে হও ফুল বাবু। কিভাবে মনে রাখবা? এই যে আমাদের ফুল পরে আছে, ফুল দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন, পরে দিয়ে প্রথম বিন, টুপ দিয়া থ্রম্বোপ্লাস্টিন, করে দিয়ে ক্যালসিয়াম 2+ আয়ন, লৌ দিয়ে লেবাইল ফ্যাক্টর, সবে দিয়ে স্টেবল ফ্যাক্টর, এক দিয়ে হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, করে দিয়ে হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, এটার একটা নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, শার্ট দিয়ে স্টুয়ার্ট ফ্যাক্টর, পরে দিয়ে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, হৌ দিয়ে হ্যাগম্যান ফ্যাক্টর, ফুলবাবু দিয়ে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এগুলো সিরিয়ালি মনে রাখতে হবে। এই যে আমাদের ফুলবাবুরা আছে না, ফুল পরে টুপ করে, এদেরকে বলা হয়ে থাকে তোমার এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর। কি বলা হয়ে থাকে? এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর। কি বলে? এসেনশিয়াল বা অত্যাবশ্যকীয় ক্লটিং ফ্যাক্টর। অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় ক্লটিং ফ্যাক্টর। কি বলা হয়ে থাকে? অত্যাবশ্যকীয় ক্লটিং ফ্যাক্টর। এদেরকে কি বলা হয়ে থাকে? অত্যাবশ্যক ক্লটিং ফ্যাক্টর। এরা ছাড়া কখনোই হচ্ছে তোমার কি হবে না, এরা ছাড়া কখনোই হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধবে না। এরা ছাড়া কি হবে না? কখনোই রক্ত জমাট বাঁধবে না। কখনোই কি হবে না? রক্ত জমাট বাঁধবে না। এরা ছাড়া কখনোই তোমার রক্ত জমাট বাঁধবে না। বুঝতে পেরেছো? আমাদের অনুচক্রিকা তো রক্ত জমাট বাঁধে, ভালো কাজ করে না? সে তো অবশ্যই ভালো কাজ করে, তাই না? এখন যদি তোমার রক্তে অনুচক্রিকার পরিমাণ বেশি হয়ে যায়, অনুচক্রিকার পরিমাণ কম হতে পারে, বেশি হতে পারে, তাই না? অনুচক্রিকা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কিন্তু অনুচক্রিকার পরিমাণ যদি তোমার বেশি হয়ে যায়, অনুচক্রিকা বেশি হয়ে গেল, অনুচক্রিকা কি হইলো? বেশি হলে কি করবে? তোমার যে আমার স্ট্রোক আছে না, স্ট্রোক, তারপর কি আছে? হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে কি? রক্ত জমাট, অপ্রয়োজনীয় রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বেড়ে যায়। বুঝতে পেরেছ? সবকিছু পরিমিত পরিমাণে থাকতে হবে, সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য বেশি থাকা যাবে না। এখন তো যদি আমাদের কোন রোগে বলো তো অনুচক্রিকার পরিমাণ কমে যায়? ডেঙ্গু রোগে প্লেটিলেটের পরিমাণ কমে যায়। ডেঙ্গু রোগে কি হয়? প্লেটিলেটের পরিমাণ কমে যায়। ডেঙ্গু রোগে হচ্ছে আমাদের প্লেটিলেটের পরিমাণ কমে যায়। ঠিক আছে, এটা মনে রাখবা। এখন আমাদের তো রক্ত জমাট বাঁধলো, আবার হচ্ছে তোমার যদি ক্লটিং ফ্যাক্টরগুলো আছে, সেই ক্লটিং ফ্যাক্টরগুলো যদি কোনোটার ঘাটতি ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু কি হবে না? তোমার রক্ত জমাট বাঁধবে না। সেক্ষেত্রে কি হবে না? রক্ত জমাট বাঁধবে না। তোমার ক্লটিং ফ্যাক্টরে ঘাটতি হলে রক্ত জমাট বাঁধবে না। আমাদের যে 8 নাম্বার আর 9 নাম্বারটা আছে না, মানে 8 নাম্বার কি ছিল? অ্যান্টি হিমোফিলিক মানে হচ্ছে হিমোফিলিয়া একটা রোগের নাম। হিমোফিলিয়া কি রোগের নাম? ওই রোগে রক্ত জমাট বাঁধে না। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, আমরা 8 আর 9 পড়ছিলাম না? তাহলে ক্লটিং ফ্যাক্টর হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 8 নাম্বার এবং হচ্ছে তোমার 9 নাম্বার। এরা যদি তোমার না থাকে, 8 আর 9 যদি না থাকে, এরা কি করে? না থাকলে রক্ত জমাট বাঁধে না। এক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে হচ্ছে রক্ত পড়তেই থাকে। কেন পড়তে থাকে?
কারণ হচ্ছে থ্রম্বোপ্লাস্টিনটা অকার্যকর থাকে। আমাদের যে এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টরের মধ্যে কি পড়ছিলাম, ফুল পরে টুপ করে, যে ফুল পরে টুপ করে থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিনটা কি থাকে, থ্রম্বোপ্লাস্টিন এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর ছাড়া কি হয় না, এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর ছাড়া কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধে না। অত্যাবশ্যকীয় বলছি, অবশ্যই লাগবে। থ্রম্বোপ্লাস্টিন অকার্যকর থাকে, থ্রম্বোপ্লাস্টিন কি থাকে, অকার্যকর থাকে, অকার্যকর থাকে। এই কারণে হচ্ছে রক্ত জমাট বাঁধে না, এবং এইখানে জমাট না বাঁধার কারণে রক্ত পড়তেই থাকে। রক্তপাত যদি শুরু হয় তাহলে তো হতেই থাকবে, রক্ত জমাট বাঁধবে না। একটা রোগ হয়, কি রোগ হয়, এই রোগের নাম হচ্ছে আমাদের হিমোফিলিয়া। হিমোফিলিয়া মানে হচ্ছে আমাদের হিমোফিলিয়া রোগে রোগীর রক্তে হচ্ছে, হিমোফিলিয়া রোগী কি হয়, রোগীর রক্তে হচ্ছে 8 নাম্বার এবং 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টরটা থাকে না। হিমোফিলিয়া রোগীর রক্তে 8 নাম্বার এবং 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টরটা থাকে না, যার কারণে হচ্ছে আমাদের থ্রম্বোপ্লাস্টিনটা অকার্যকর থাকে এবং রক্ত জমাট বাঁধে না। বুঝতে পেরেছো? হয়তো এই কারণেই 8 নাম্বার এবং 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টরকে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর নামকরণ করা হয়েছে। বুঝতে পেরেছো? আজকে যা যা পড়ালাম বুঝতে পেরেছো? কোনো সমস্যা, এনি প্রবলেম? যদি কোনো প্রবলেম থাকে তাইলে হচ্ছে কমেন্ট করো। তারপর দেখো বইয়ে আমরা কি কি পড়েছি। এই যে অণুচক্রিকা আছে, একটু জুম করে দেখাই। এই যে অণুচক্রিকা, সেই অণুচক্রিকা কিন্তু আমরা সব পড়াইছি। অণুচক্রিকা থেকে আমরা সব পড়াইছি, মেগাক্যারিওসাইট, পরিমাণ, এত বিলিয়ন, তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এগুলো সব পড়েছি। অণুচক্রিকার কাজ পড়িয়েছি। তারপর আমরা কি পড়ালাম, এই যে ক্লটিং ফ্যাক্টরটা আমরা হচ্ছে পড়ালাম। কি পড়ালাম, এই যে ক্লটিং ফ্যাক্টরটা আছে, সেই ক্লটিং ফ্যাক্টরটা আমরা পড়ায় দিলাম। ক্লটিং ফ্যাক্টরটা হচ্ছে পড়ায় দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে এখান থেকে রক্ততঞ্চন কাকে বলে এই ডেফিনিশনটা কিন্তু শিখতে হবে। রক্ততঞ্চন কাকে বলে এই ডেফিনিশনটা কিন্তু আমাদের শিখতে হবে। এই যে ক্লটিং ফ্যাক্টর 13টা পড়ায় দিয়েছি। তারপর দেখো এখান থেকে হচ্ছে কি হবে, এখান থেকে কিভাবে হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া সেটা হচ্ছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। রক্ততঞ্চন কাল, দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে সেটাকে হচ্ছে রক্ততঞ্চন কাল বলা হয়ে থাকে। এটাকে হিমোফিলিয়া রোগী কি হয়, হচ্ছে আপনাদের কি হবে, হিমোফিলিয়া রোগী হচ্ছে রক্ত জমাট বাঁধে না। এইসব রোগীরা আসলে বেশি দিন বাঁচেও না, বুঝছো। রক্ততঞ্চনকাল কত মিনিট, এখান থেকে আমার 4 থেকে 5 মিনিট দিছে, তাই না। আসলে কিন্তু রক্ততঞ্চনকাল 4 থেকে 5 মিনিট না, 3 থেকে 8 মিনিট। এটা হচ্ছে তোমার মেইন ভ্যালুটা। আর যদি তোমাদের 3 থেকে 8 মিনিট না দিয়ে, বই যেহেতু দিছে 4 থেকে 5 মিনিট, বইয়ে যেরকম দেয় এরকম দিতে হয়, আসলে কিছু করার নাই। কিন্তু তোমার যদি অ্যাকচুয়াল ভ্যালু বলো সেটা 3 থেকে 8 মিনিট, আর ক্ষরণকাল হচ্ছে 1 থেকে 4 মিনিট। বুঝতে পেরেছো? আজকে যা যা পড়ালাম বুঝতে পেরেছো? কোনো প্রবলেম আছে? তারপর দেখো আমরা যে এমসিকিউ আছে, কি কি এমসিকিউ এখান থেকে আসতে পারে। এই যে রক্ততঞ্চনের তাৎপর্য, এগুলো একটু রিডিং দিয়ে নিবা। আজকে একটা ভাইয়ার দেখছিলাম ভিডিও, উনি হচ্ছে ডিএমসিতে পড়ে, ঢাকা মেডিকেলে পড়ে। ওই ভাইয়ার হচ্ছে মানে উনি হচ্ছে 3টা কথা বলেছেন তোমাদের হচ্ছে চান্স পেতে হলে, ভালো একটা কোথাও চান্স পেতে হলে তোমাদের 3টা ফর্মুলা মেনে চলতে হবে। তার মধ্যে 1 নম্বর ফর্মুলা ছিল যে বই দাগিয়ে পড়া, শুরু থেকে বই দাগিয়ে পড়া। আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমরা শুধু দাগানো লাইন পড়বো। নো, তুমি হচ্ছে অ্যাজ এ বিগিনার তোমাকে শুরু থেকে হচ্ছে দাগানো লাইন না পড়ে নিজে দাগিয়ে পড়তে হবে। দাগানো লাইন পড়বা হচ্ছে স্পেসিফিক টাইমে, এখন না। এখন নিজে দাগিয়ে পড়বা, যে কোন লাইনটা ইম্পর্টেন্ট তুমি নিজে বুঝবা। যে লাইনটা ইম্পর্টেন্ট না, পড়ার দরকার নাই, জীবনে কোনোদিন এটার কোনো ইম্পর্টেন্স নাই, যেমন অনেক সময় উদাহরণ দেয় যে এইটা এরকম হতে পারে, সেগুলো আমরা কেটে ফেলবো, পেন্সিল দিয়ে কেটে ফেলবো। আমি কিন্তু অনেকবার বলেছি যে কিভাবে পড়বা, পেন্সিল দিয়ে কেটে ফেলবো। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি নিজে দাগিয়ে পড়বো। আমি কখনো দাগানো লাইন পড়িনি, আমি একদম মূল বই পড়েছি। তোমাদেরকে হচ্ছে সেভাবে পড়তে হবে। বুঝতে পেরেছো? আর আমাদের বায়োলজি ক্লাস কেমন হয় তোমরা দেখতেছো। আমরা হচ্ছে 3টা ক্লাস, আজকে 4টা ক্লাস নিয়ে নিলাম। প্রথমে নোট করে পড়ানো হয়, তারপর বুক শোয়িং দেখানো হয়, তারপরে হচ্ছে আমরা সিকিউ দেখিয়ে দেই, এমসিকিউ এবং সিকিউ দেখিয়ে দেই। এভাবে হচ্ছে আমাদের ক্লাস চলতেই থাকে, ঠিক আছে। তোমরা হচ্ছে আশা করি হচ্ছে বুঝতে পারতেছো আমাদের ক্লাস কত সুপার লেভেলের হয়। তো তোমরা যারা যারা এখনো এনরোল করোনি, এনরোল করে নাও। আমাদের আর হয়তো 2টা বা 3টা ক্লাস হচ্ছে ওপেন হবে, বাকি ক্লাসগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টরা অনলি ক্লাস এন্ড এক্সাম করতে পারবে, তোমরা কিন্তু করতে পারছো না। যারা যারা এনরোল করতে চাও তারা হচ্ছে ইনবক্স করো, অথবা হচ্ছে আমাদের দেওয়া নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। দেখো আজকে কি কি আমাদের অণুচক্রিকার পরিমাণ কত আমরা পড়েছি। 1.5 লাখ থেকে 3 লাখ হচ্ছে আগের বই দেওয়া ছিল, এখন কিন্তু কত 1.5 লাখ থেকে 4 লাখ। অণুচক্রিকার কোনটা বৈশিষ্ট্য নয়, এখানে হচ্ছে কোনটা বৈশিষ্ট্য নয়, দেখো এটা
এটা কিন্তু আসলে কোনো আকার নাই, আকার নাই। তারপর দেখো অণুচক্রিকার কাজ 9 কোনটা? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া দেওয়া, রক্ত জমাট বাধায় ক্ষতস্থান মেরামত। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অংশটা অণুচক্রিকা অক্সিজেন বহন করে, অক্সিজেন এখানে বহন করে না, এগুলো হবে না। তো মেগাক্যারিওসাইট থেকে কোনটা তৈরি হয়? মেগাক্যারিওসাইট থেকে আমাদের অণুচক্রিকা তৈরি হয়। এই যে নিচে কোনটি 5H সঞ্চয় করে? কে করে? থ্রম্বোসাইট। এরকম অনেক কোয়েশ্চেন হচ্ছে দেয়া হয়েছে, ঠিক আছে? এরকম অনেক কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে আমি তোমাদের এক্সামে দিব। এই কোয়েশ্চেনগুলো আমরা কি করব? এই কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা এক্সামে দিব। এই যে এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। রক্ততঞ্চনের স্বাভাবিক সময় কত? রক্ততঞ্চনের স্বাভাবিক সময় কত? 1 থেকে রক্ততঞ্চনের, কিন্তু ক্ষরণ বলে নাই, কত বলো? 3 থেকে 8 মিনিট। 3 থেকে 8 মিনিট। দেখো এখানে কিন্তু তোমার বইয়ে যে মানটা দেয়া আছে সেটা কিন্তু দেয়া নাই, বইয়ের যে মানটা দেয়া আছে সেটা কিন্তু দেয়া নাই। এখানে কি দেওয়া আছে? 3 থেকে 8 মিনিট দেওয়া আছে, 3 থেকে 8 মিনিট দেওয়া আছে। তাহলে রক্ততঞ্চনের টাইমটা 3 থেকে 8 মিনিটটাই মনে রাখো। হ্যাঁ, স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? 1 থেকে 4 মিনিট। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে হচ্ছে আমাদের দেখা হবে। এক্সাম হবে আগামীকাল রাত 8টায়, ক্লাস হবে আগামীকাল রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো মতো পড়ে এক্সাম দাও। আর যারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও দ্রুত এনরোল করে নাও।